বাগপাতে বার্নভায় 100 বিঘা জমি তুলে দেওয়া হলো একটি হিন্দুদের হাতে, হিন্দুদের একটি সংস্থার হাতে। যে সময়কার ওই বাসনের টুকরো তারা পেয়েছে, সেই টুকরোর সঙ্গে মথুরা বা হস্তিনাপুরের বাসনের যে টুকরো তারা পেয়েছে পুরনো দিনের, সেই টুকরোগুলোর কোথাও একটা মিল আছে, কানেকশন আছে। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, রামায়ণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কেউ কেউ ঝালিয়ে নিচ্ছেন, কেউ কেউ পরের প্রজন্মকে রামায়ণ পড়াচ্ছেন। রামায়ণের প্রতিটি আলাদা আলাদা খণ্ড নতুন নতুন করে সবাই পড়তে শুরু করেছেন। যারা বিশিষ্ট শিক্ষাবিদ তারা ব্যাখ্যা করতে শুরু করেছেন। তো এই সুযোগে চট করে একটু আমরা বরং মহাভারতটা ঝালিয়ে নিই না। মহাভারতের একটা নির্দিষ্ট অংশ, সেই যতুগৃহের ব্যাপার মনে রয়েছে আপনাদের? যতুগৃহ, পাণ্ডবদের বারণাবাদ বলে 5টি গ্রাম দিয়ে দেওয়া হলো। সেই বারণাবাতে বা বারানাবাতের 5টি গ্রামের বারানাবাতেই একটি যতুগৃহ তৈরি হলো। সেটা যে যতুগৃহ তা অবশ্য পাণ্ডবরা জানতো না সে সময়। দুর্যোধন লোক পাঠিয়ে সেখানে একটা প্রাসাদ বানিয়ে দিয়েছিল, যে প্রাসাদের মা কুন্তিকে নিয়ে থাকবেন পাণ্ডবরা। তো সেই প্রাসাদে যে মাল মশলা, মানে দেওয়ালের ভিতরে দাহ্য পদার্থে ঠাসা ছিল এবং তার গায়ে লাক্ষা বা গালা দেওয়া ছিল, যাতে চট করে আগুন লেগে যায়। আর আগুন লেগে রাতে যখন ঘুমোবে তখন আগুন ধরিয়ে দেওয়া হবে এবং আগুন লেগে যাতে ওখানে সবাই মারা যায়। তাহলেই ব্যাস, কাঁটা সাফ। দুর্যোধনের আর চিন্তা নেই, কৌরবদের আর চিন্তা নেই, পাণ্ডব ধুয়ে মুছে সাফ। তো সেই লাক্ষাগৃহ বা লাক্ষা দিয়ে তৈরি যতুগৃহ, সেই যতুগৃহে আপনাদের তো নিশ্চয়ই মনে রয়েছে যে সেই যতুগৃহে পাণ্ডবরা মারা যাননি। সেখানে কুন্তিকে নিয়ে ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির তারা সবাই একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে অনেকটা এসে নদী পার হয়ে নৌকায় করে জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছেছিলেন এবং সেফ ছিলেন। তো সেই সুড়ঙ্গ কিভাবে তৈরি হলো আরো বিশদে রয়েছে সেসব বিষয়ে মহাভারতে। মনে রয়েছে নিশ্চয়ই আপনাদের বিদুরের পরামর্শেই তারা বেঁচে গেলেন। বিদুর কিভাবে একটা অন্যরকম ভাষা ব্যবহার করে যুধিষ্ঠিরকে এমন কিছু বলেছিলেন, উপদেশ দিয়েছিলেন, যার কোডগুলো সব পুরোটাই কোডে ছিল। সেই কোডগুলো ভেঙে ভেঙে তারপরে সেখান থেকে যুধিষ্ঠির বুঝতে পারেন যে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তারা। তারপর তারা সতর্ক হয়ে যান, সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে তারা কীভাবে পালিয়ে যান, প্রাণে বেঁচে যান, সেসব তো আপনাদের এবার নিশ্চয়ই মনে পড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন সারা দেশে রামায়ণ নিয়ে চর্চা হচ্ছে, তখন আমি মহাভারতের কথা কেন বলছি এবং শুধুমাত্র এই যতুগৃহের কথাই বা কেন বলছি? তার কারণ সেই যে বারানাবাদ, লোকমুখে নাকি শোনা যায় যে এখন সেই জায়গাটার নাম হয়ে গেছে বার্নওয়া। ইতিহাস ছেড়ে ভূগোলে আসি একটু। বার্নভা এই জায়গাটি মেরাটের খুব কাছে, উত্তরপ্রদেশে মিরাট থেকে কাছে। এবং যদি আমরা সেই পুরনো দিনের ম্যাপ দেখি, তাহলে যে সময় হস্তিনাপুর ছিল, হস্তিনাপুর থেকে কিছুটা দূরে। তো এই বার্নভা নিয়ে এখন কথা বলছি আমি কেন? তার কারণ বাগপাতের কোর্ট অফ সিভিল জাজ শিবম দ্বিবেদী একটি ভার্ডিক্ট দিয়েছেন। যে ভার্ডিক্ট অনুযায়ী ওই বাগপাতে বার্নভায় 100 বিঘা জমি তুলে দেওয়া হলো একটি হিন্দুদের হাতে, হিন্দুদের একটি সংস্থার হাতে। কেন? এবার আস্তে আস্তে আপনাকে বলতে শুরু করি। একটি ঢিবি,
বাগপাতে একটি ঢিপি ছিল এবং সেই ঢিপিটির ভিতরে একটা সুড়ঙ্গ রয়েছে, বেশ বড় সুড়ঙ্গ। আজ থেকে 53 বছর আগে 1970 সাল, তো সেই 1970 সালে ওই ঢিপির মালিকানা যাদের হাতে ছিল বা ওই ঢিপিটি যারা থাকতেন ওখানে, যারা রক্ষণাবেক্ষণ করতেন, তারা কোর্টে একটা কেস করলেন। তারা কারা? তারা হচ্ছে, ওখানে একটা মাজার ছিল, এই মাজার হচ্ছে সুফি সন্ত বদরুদ্দিনের সমাধি। তো সেই সমাধির যিনি দেখভাল করতেন, যিনি কেয়ারটেকার ছিলেন, তিনি একটা মামলা ঠুকলেন যে এইখানে, এটা তো একটা সমাধি, একজন সুফি সন্ত, সেই সুফি সন্ত তার সমাধিক্ষেত্র, সেই জায়গাটায় তো চুপচাপ থাকতে হবে, সেখানে নীরবতা পালন করতে হবে, সেখানে প্রার্থনা করতে হবে। তো সেখানে হিন্দুদের একটি গোষ্ঠী সেখানে যায় এবং সেই সমাধির পাশে একটি জায়গায় তারা নিয়মিত পুজো করে, যজ্ঞ করে। এটা করতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে, এই বলে তিনি একটি মামলা ঠুকলেন। তো ওই মামলাটি সেই 1970 সাল থেকে চলছে। যাদের বলা হলো, যাদের বিরুদ্ধে মামলা, তাদের বলা হলো, হ্যাঁ ভাই তোমরা ওখানে কেন যাও? ওরা বললো যে মাজার কবে হয়েছে, তার কত আগে থেকে ওটা সেই যৌতুক গৃহ। হ্যাঁ, ওখানকার মানুষের দাবি ওটা হচ্ছে সেই লাক্ষা গৃহ, যৌতুক গৃহ। কোথায় যৌতুক গৃহ? ওই যে ঢিপিটা, ওই ঢিপিটা নাকি আসলে যৌতুক গৃহ, যেটা পরবর্তীকালে একটা ঢিপি তৈরি হয়েছে। প্রমাণ ভিতরের সুড়ঙ্গ। তো বড় কঠিন সমস্যা, সত্যি ওটাই যৌতুক গৃহ ছিল নাকি এদিকে মাজার ছিল, সুফি সন্তের সমাধি, ওখানে বদরুদ্দিনের সমাধি। এ নিয়ে যখন মামলা চলছে, চাপান্তর চলছে, তখন ঠিক হলো বেশ, তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা খোঁজাখুঁজি শুরু করুক। ইতিমধ্যে আবার আপনাদের জানিয়ে রাখি, এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2005 সালে এই ভার্নোয়া বা বাগপাতের আশপাশে বেশ কিছু জায়গা থেকে খুঁড়ে তারা হরপ্পার আমলের সময়ের কিছু মাটির টুকরো, পোড়া বাসনের টুকরো কিছু পেয়েছিল। সুতরাং তারাও খুব উৎসাহী খোঁড়াখুড়ি করার জন্য, যে সত্যি তো এখানে খোঁড়াখুড়ি করে অনেক কিছু এমন পাওয়া যেতে পারে যা থেকে হয়তো ইতিহাসটাই বদলে যাবে। তো তারপর কেস চলছে। এই কেস চলতে 2015 সাল থেকে নতুন করে আবার খোঁড়াখুঁড়ি শুরু হলো। আইএসআই এর দুটি টিম, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে এএসআই এর দুটি টিম 2018 সাল থেকে আবার খোঁড়া শুরু করলো, এবং খোঁড়া শুরু করে তারা বেশ কিছু এরকম পোড়া মাটির জিনিসপত্রের ভাঙা টুকরো তারা পেল। ওই ঢিপির আশপাশ থেকে তারা জায়গাটা ঘিরে ফেলে তারা যেগুলো পেল সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে যে সময়কার ওই বাসনের টুকরো তারা পেয়েছেন, সেই টুকরোর সঙ্গে মথুরা বা হস্তিনাপুরের বাসনের যে টুকরো তারা পেয়েছেন পুরনো দিনের, সেই টুকরোগুলোর কোথাও একটা মিল আছে, কানেকশন আছে। এবার খুব স্বাভাবিকভাবে যারা চর্চা করেন ইতিহাসে তারা জানেন যে এই পুরো জোনটায় একসময় ব্যবসা বাণিজ্য চলতো, এবং ব্যবসায়ীরা যারা ছিলেন তারা অনেকেই পায়ে হেঁটে ব্যবসায়ী করতেন, অনেক পরিব্রাজক ছিলেন, তারা যাওয়া আসা করতেন। সেক্ষেত্রে একটা সাংস্কৃতিক আদান প্রদান যেমন হস্তিনাপুর, মথুরা এবং বারাণসীর মধ্যে ছিল, ঠিক তেমনই বাণিজ্যিক আদান প্রদানও ছিল। তাহলে ধরে নিতে হবে মগধ বা মথুরায় বা হস্তিনাপুরে বা পাটলিপুত্রে সেই সময় যে সময়ের বাসন সেখানে পাওয়া গিয়েছিল, সেই সময়েই বারাণসীতেও একটা ভালো জনপদ তৈরি হয়েছিল। আজ জন্য সেটা একটা ঢিপি 100 বিঘা জায়গা জুড়ে। তো কেস আরো জটিল হয়ে গেল। মামলা, দুপক্ষেরই মামলা চলছে। এক পক্ষ বলে যাচ্ছে যে না, ওটা যৌতুক গৃহ ছিল, এবং ওখানে যৌতুক গৃহ ছিল, আমরা ওখানে পুজো করব। মহাভারতের সেই যৌতুক গৃহ, যে যৌতুক গৃহর পাশে সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে তারা চলে এসেছিলেন। এখানে বলে রাখা ভালো, দুটো নদী রয়েছে, হিন্দিনী এবং কৃষ্ণী। এই হিন্দিনী নদীর উল্লেখ কিন্তু মহাভারতেও পাওয়া যায়, কারণ মহাভারতে বলা হচ্ছে যে যৌতুক গৃহ থেকে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এসে ভীম, তার 2 কাঁধে নকুল সহদেব এবং তার সঙ্গে কুন্তি, অর্জুন, যুধিষ্ঠির, তারা এসে ওই হিন্দিনী নদী পার হয়ে জঙ্গলের দিকে চলে যান, যাতে তাদের আর খুঁজে না পাওয়া যায়। এখনো পর্যন্ত কিন্তু একদিকে হিন্দিনী নদী রয়েছে এবং আরেকদিকে কৃষ্ণী নদী রয়ে গিয়েছে। তো এবার তারা দাবি করছেন, হিন্দুদের একাংশ, যে না, এখানে আমাদের পুজো করতে দিতে হবে। এদিকে মুসলিমরাও বলছেন 600 বছর ধরে মাজার রয়েছে, সুফি সন্ত বদরুদ্দিনের মাজার,
সেই মাজার আমরা ছেড়ে যাব কেন? কারণ এই মাজার তো আমাদের। এই করতে 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 2024-এর ফেব্রুয়ারিতে ভার্ডিক্ট রায় দিল বাগপত কোর্ট অফ সিভিল জাজ। যে রায়তে বলা হলো সেই যে 1970 সালে যে মামলা করা হয়েছিল যে এখানে কেন হিন্দুরা ঢুকবে, কেন এখানে পুজো করবে, মাজার শান্তির জায়গা, সেই মাজারের জায়গা ছেড়ে দেওয়া হোক, সেই মামলা হেরে গেল সেই কেয়ারটেকার এবং তাদের সঙ্গে যারা ছিলেন, তাদের সেই সংস্থা যারা এই মাজার কমিটির সঙ্গে রয়েছেন, তারা হেরে গেলেন। এর ফল হেরে গেলেন মানে হলো ওই 100 বিঘা জমি, সেই জমির অধিকার তাদের দেওয়া হলো যারা চান ওখানে পুজো করতে, যজ্ঞ করতে, ওখানে যতগৃহ ছিল যারা বিশ্বাস করেন তাদের দেওয়া হলো। এবার এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে। কোর্টে যখন কেস চলছে, তখন কেস চলতে চলতে যারা মাজারের পক্ষে, তাদের কাছে জানতে চাওয়া হলো, আপনারা বলছেন 600 বছরের পুরনো মাজার, 600 বছর আগে এই মাজার আপনাদের হলো কি করে? তখন ওরা বলছেন যে না, এখানে সুফি সাদ বদরুদ্দিন এখানে থাকতেন এবং এখানে তিনি সবার সঙ্গে, তার যে ভক্ত যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি আলাপচারিতা করতেন এবং এখানেই তিনি মারা গিয়েছিলেন এবং সেই জন্যই এই সমাধিক্ষেত্র পরবর্তীকালে এটা মাজার করে দেওয়া হয়। তো মাজার যদি করা হয় তো তার তো একটা কাগজপত্র থাকবে, সেই মাজার সুলতানি আমলে হোক, সেই মাজার মুঘল আমলে হোক, সেই মাজার ব্রিটিশ আমলে হোক, যখনই হোক তার তো কিছু পর্চা থাকবে, কিছু কাগজ থাকবে। সেই কাগজ কোথায়, দলিল কোথায়? না, মাজার কর্তৃপক্ষ কোনো কাগজ, কোনো দলিল দেখাতে পারেনি। যেহেতু দেখাতে পারেনি, সুতরাং রায় তাদের বিপক্ষেই গেল। এবং যখন রাম মন্দির, রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে কথা হচ্ছে, যখন জ্ঞানব্যাপী নিয়ে কথা হচ্ছে, জ্ঞানব্যাপীর নিচে একটি বেসমেন্ট, একটি জায়গা খুলে দেওয়া হলো পুজোর জন্য, ঠিক তখনই সেই সময় সেই উত্তরপ্রদেশে আরও একটি জায়গায় মাজারের জায়গা দিয়ে দেওয়া হলো কোর্টের নির্দেশে। সেই মাজারের জায়গায় পুজোর অনুমতি পাওয়া গেল। সেই মাজারের জায়গায় 100 বিঘা জায়গা চলে এলো ওই কমিটির হাতে, যারা চান ওখানে মানুষ আসুন, দর্শন করুন, পুজো হোক, অর্চনা হোক, যজ্ঞ হোক। ওটাই ছিল মহাভারতের সময় যৌতুকগৃহ এই বলে এই জায়গার প্রচার হোক, তাদের হাতে কোর্টের নির্দেশে চলে গেল ওই 100 বিঘা জমি, বাগপতের 100 বিঘা জমি, যে জমিতে নাকি এক সময় ছিল যৌতুকগৃহ।